আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গতির প্রকারভেদ নিয়ে। অর্থাৎ বিভিন্ন প্রকারের যে গতি আছে সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। গতির প্রকারভেদ, তোমাদের বইতে গতির যে প্রকারভেদগুলো দেওয়া আছে সেগুলো হলো সরল রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। শুরুতে আছে আমাদের সরল রৈখিক গতি। দেখো ভাইয়া, সরল রৈখিক গতি কি? সরল রৈখিক গতি একটি সরল রেখা বরাবর গতিশীল, একটি সরল রেখা বরাবর গতিশীল কোন বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। সরল রৈখিক গতি বলে। একটি সরল রেখা বরাবর গতিশীল কোন বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। মনে করো এটা হচ্ছে তোমার বাড়ি, মনে করো এটা তোমার বাড়ি এবং তোমার বাড়ি থেকে কিছুটা দূরে এটা হচ্ছে তোমার বন্ধুর বাড়ি। এটা তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার বন্ধুর বাড়ি। এখন তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির রাস্তা হচ্ছে এটা। এটা হচ্ছে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির রাস্তা। এখন তুমি সাইকেল চালিয়ে তোমার বন্ধুর বাড়িতে যাবে। তুমি যদি সাইকেল চালিয়ে তোমার বন্ধুর বাড়িতে যাও, যেহেতু রাস্তা, এটা তুমি রাস্তা দিয়ে যাবে এবং তুমি যখন সাইকেলে করে যাবে দেখো তোমার যে গতিপথটা সেটা একদম একদম এরকম সোজা কি বরাবর হবে না, একটা নির্দিষ্ট দিকে না, একটা নির্দিষ্ট দিকে। অর্থাৎ আমরা যদি দিকে যাই, যেমন আমাদের এদিকটা কি হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে দেখো তো তুমি কোন দিকে যাচ্ছ, পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ এই বরাবর তুমি গতিশীল। তার মানে দেখো তো একটা সোজা রেখা বরাবর কি তোমার গতির একটা সোজা রেখা বরাবর না, বা একটা সোজা দিক বরাবর না। তাহলে কোনো বস্তু যদি এরকম একটা সোজা রেখা বরাবর চলে বা একটা সোজা রেখা বরাবর গতিশীল হয়, তাহলে বস্তুর এই গতিকে বলা হবে সরল রৈখিক গতি। আবার দেখো তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির রাস্তাটা যদি এরকম হয়, এখন দেখো তুমি যদি এই পথ দিয়ে যাও, এটিকে একটা সোজা, তোমার গতিপথটা কি সোজা থাকবে বা একটা সরল রেখা বরাবর কি থাকবে? থাকবে না। এখানে কিন্তু দেখো এটা কিন্তু একটু বাঁকা হয়ে যাচ্ছে। তোমার গতিপথটা তখন কি হবে? বাঁকা, অর্থাৎ বক্র হবে। তখন তোমার গতিকে বলা হবে বক্র গতি। তাহলে একটা সোজা রেখা বরাবর বা একটা নির্দিষ্ট দিক বরাবর যদি তোমার গতি থাকে, তাহলে সেটাকে বলা হবে সরল রৈখিক গতি। আর তোমার গতি যদি আঁকা বাঁকা পথে হয়, তখন সেটাকে বলা হবে বক্র গতি। আশা করি বুঝতে পারছো। এরপরে আছে আমাদের চলন গতি। চলন গতি কি দেখো, চলন গতি বস্তুর সকল কণা, যদি একই সাথে একই দিক বরাবর চলে, দিক বরাবর চলে, তাহলে ওই বস্তুর গতিকে চলন গতি বলে। বস্তুর সকল কণা যদি একই সাথে
একই দিক বরাবর চলে তাহলে ওই বস্তুর গতিকে চলন গতি বলে। মনে করো ছোটবেলায় আমরা মার্বেল খেলছো না? তো মনে করো তোমার হাতে 10টা মার্বেল আছে। এই মার্বেল গুলাকে তুমি সামনে যদি এভাবে মারো, তখন দেখবা যে কিছু মার্বেল এরকম সোজা যাচ্ছে, কিছু মার্বেল এদিক বরাবর যাবে, কিছু এদিক বরাবর যাবে, কিছু এদিক বরাবর যাবে, অর্থাৎ এদের দিক হচ্ছে সোজা আর এদের দিক হচ্ছে এভাবে, এদের দিক এভাবে, এদের দিক এভাবে। আবার কিছু দেখবা যে মার্বেল পরস্পরের সাথে বাড়ি খেয়ে এরা পিছনের দিকে চলে আসবে, এরকমও আছে, এরকমও হবে। তাহলে দেখো তো তোমার এই যে মার্বেল গুলাকে তুমি যখন সামনে নিক্ষেপ করছো, নিক্ষেপ করার কারণে মার্বেল গুলা কি হলো, গতিশীল হলো। এখন দেখো তো এখানে সকল মার্বেলের গতি কি একই দিকে আছে, না তারা বিভিন্ন দিকে আছে? বিভিন্ন দিকে আছে না? এদের গতি এইদিকে, এদের গতি সোজা, এদের গতি এইদিকে, এদের গতি এইদিকে, কারো গতি আবার কি পিছনে। তাহলে কি এক একটা মার্বেলের গতি এক এক দিকে। তাহলে এটা কি আমার চলন গতি হবে? না, এটা আমার চলন গতি হবে না। চলন গতি মানে কি সকল কণা একই সাথে একই দিকে যেতে হবে। যেমন মনে করো এই যে ডাস্টারটা, এটা মনে করো যদি একটা বস্তু, এটা যেমন মনে করো এটা যদি এভাবে চলে, কোন দিকে চলতেছে? এটা সামনের দিকে চলতেছে। তাহলে এটা যখন সামনের দিকে চলতেছে, এটা যে সকল কণা দ্বারা গঠিত, এই কণাগুলো সবগুলা কোন দিকে গতিশীল? সামনের দিকে গতিশীল। দেখো তো এদিকে কি এদিকে কোনো কণা অর্থাৎ নিচের দিকে কোনো কণাকে আমরা আসতে দেখতেছি না, বা উপরের দিকে কোনো কণা কি এখান থেকে কোনো কণা ডাস্টার থেকে কোনো একটা কণা বের হয়ে সে কি উপরে গেল? যায় নাই। নিচে গেছে? যায় নাই। পিছনে আসছে? আসে নাই। সকল কণা একই সাথে কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে। তাহলে এই গতিটাকে বলা হবে চলন গতি। আবার মনে করো আমাদের যে পানি আছে, মনে করো তোমার কাছে 1 গ্লাস পানি আছে। এই পানিটাকে তুমি যদি ফ্লোরে যদি ঢেলে দাও, ফ্লোরে ঢেলে দিলে তুমি দেখবা এই যে পানিটা কিছু পানি সোজা যাবে, কিছু এদিকে, কিছু এদিকে যাবে। অর্থাৎ পানির বিভিন্ন কণাগুলা ছড়িয়ে পড়বে, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, একটা নির্দিষ্ট দিকে থাকবে না। আবার সেই একই পানিটাকে তুমি যদি একটা নলের মাধ্যমে বা একটা যদি পাইপের মাধ্যমে তুমি যদি ছাদ থেকে যদি নিচে নিয়ে আসো, সেটা কিন্তু দেখবে একটা একই দিক বরাবর আসবে। তখন কিন্তু ওই তোমার ওই নলের ভিতরে বা ওই তোমার পাইপের ভিতরে পানির গতিটা কিন্তু কি চলন গতি। ওইখানে তোমার পানির সকল কণা একই দিকে যাচ্ছে, কেউ ডানে বামে যাচ্ছে না। আশা করি তোমরা চলন গতিটা বুঝতে পারছো। এরপর আছে ঘূর্ণন গতি বা পর্যাবৃত্ত গতি। ঘূর্ণন গতি যে কথা, ঘূর্ণন গতি যে কথা, বৃত্তাকার গতিও একই কথা। ঘূর্ণন গতি যে কথা, বৃত্তাকার গতিও একই কথা। কোন বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি ওই বিন্দুর চারপাশে ঘুরে তাহলে ওই বস্তু গতিকে ঘূর্ণন গতি বলে। তাহলে ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি হলো কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি ওই বিন্দুর চারপাশে ঘুরে তাহলে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। তাহলে এখানে কি বলছে দেখা, কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটি
নির্দিষ্ট বিন্দু। মনে করো এই যে এইটা, এই বিন্দুটা, এ বিন্দুটা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, একটা নির্দিষ্ট দূরত্ব আমরা এই বিন্দু থেকে মনে করো আমরা একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম, এটা হচ্ছে মনে করো 2 মিটার। এই দূরত্বটা কত? 2 মিটার। এটা এই বিন্দুটা হচ্ছে বি। মনে করো এ থেকে বি এর দূরত্ব হচ্ছে তোমার কত? 2 মিটার। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম আমরা। এখন মনে করো এই বিন্দুতে একটা বস্তু আছে, এই বিন্দুতে একটা বস্তু আছে বা মানুষ আছে। এই মানুষটা যদি এই যে এ বিন্দুটা আছে, এ বিন্দুর চারপাশে যদি ঘুরে, এ বিন্দুর চারপাশে যদি ঘুরে, তাহলে তার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এ, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরে অবস্থিত যে মানুষটা, এই মানুষটা যদি এ বিন্দুর চারপাশে ঘুরে, তবে তার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। তবে এখানে শর্ত আছে, শর্ত হচ্ছে ওই দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। তার মানে দেখো যে এ বিন্দু থেকে মানুষটা কত দূরত্বে আছে? 2 মিটার দূরে আছে। মনে করো 2 মিটার দূরে আছে, তাকে এই দূরত্ব বজায় রাখতে হবে। অর্থাৎ এই দূরত্বটা এই এ বিন্দু থেকে তার যে দূরত্ব 2 মিটার, এই 2 মিটার সে পরিবর্তন করতে পারবে না। যদি পরিবর্তন না করে যদি সে এ বিন্দুর চারপাশে ঘুরে, তখন সেটাকে বলা হবে ঘূর্ণন গতি। মনে করো আমার এই যে মানুষটা, সে মনে করো চলা শুরু করলো, কিছু সময় পরে সে মনে করে এই অবস্থানে আসলো, বি থেকে মনে করো সি তে আসলো। তাহলে যখন সিতে আসলো, তাহলে সে কি এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। এবং বি থেকে যখন সিতে আসছে, এখানেও তার দূরত্ব মনে করো 2 মিটার, এই এ বিন্দু থেকে তার দূরত্ব 2 মিটার। এরপরে কিছু সময় পর সে এখানে আসলো, ডিতে আসলো। যখন ডিতে আসছে, এখানেও তার দূরত্ব 2 মিটার। এরপরে মনে করো সে এখানে ইতে আসলো, যখন ই বিন্দুতে আসলো, এখানেও তার দূরত্ব কত? 2 মিটার। এবার একটা সময় পরে গিয়ে সে কোথায় আসলো? তার আবার আদি অবস্থানে ফিরে আসলো। তাহলে সে কয়বার ঘুরলো? একবার ঘুরলো। এবং এই একবার যে ঘুরছে, কোথায় ঘুরছে? এই যে এ বিন্দু, এ বিন্দুর চারপাশে ঘুরছে, এ বিন্দুর চারপাশে। তার মানে কি সে এ বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে না? এবং এ বিন্দুকে কেন্দ্র করে ঘুরার সময় এ বিন্দু থেকে তার যে দূরত্ব, এই দূরত্বটাকে সে পরিবর্তন করছে? করে নাই। তাহলে যদি সে এ বিন্দু থেকে তার যে দূরত্ব, এই দূরত্বটা পরিবর্তন না করে, তখন তার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। অর্থাৎ দূরত্বটা তাকে বজায় রাখতে হবে, এই দূরত্বটা তাকে পরিবর্তন কর, এই দূরত্বটা সে পরিবর্তন করতে পারবে না। এখন দেখো সে যেহেতু এ বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এ বিন্দুটা হচ্ছে তার কি? কেন্দ্র। তাহলে দেখো তো কেন্দ্র থেকে তার দূরত্ব কত? 2 মিটার। এবার এদিকেও কত? 2 মিটার। এদিকেও কত? 2 মিটার। এদিকেও কত? 2 মিটার। এবার তুমি যদি সবগুলো বিন্দুকে যোগ করে দাও, তুমি তার একটা কি গতিপথ পাবা না? তুমি তার একটা কি পাবা? গতিপথ পাবা। এটা হাতে আঁকা, এই জন্য আঁকা বাঁকা। তোমরা কম্পাস দিয়ে সুন্দর করে এঁকে নিবা, খুব সুন্দর আকৃতি আসবে। তাহলে দেখো এটা হাতে আঁকা, এই জন্য আঁকা বাঁকা, তোমরা বুঝে নিও। তাহলে এ বিন্দু থেকে এই যে দূরত্বটা, তাহলে এটাই হচ্ছে তার কি? এটাই হচ্ছে ওই বস্তুটার গতিপথ। আমারটা হাতে আঁকা, এই জন্য আঁকা বাঁকা। তাহলে দেখো তো এটা হচ্ছে তার কি? সেন্টার। এটাকে সে কেন্দ্র করে এ বিন্দুর চারপাশে সে ঘুরছে, এদিক বরাবর ঘুরছে। তাহলে দেখো তো এই ঘুরার সময় সে কি কেন্দ্র থেকে তার যে দূরত্ব, সে দূরত্বটাকে সে পরিবর্তন করছে? করে নাই। এখন বলো তো, কেন্দ্র থেকে এই যে তার গতিপথটা, এটা কি আমরা যদি এটা কি পরিধি না? পরিধি। যেহেতু এটা বৃত্তাকার পথ, অবশ্যই কি পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে কি বলে? ব্যাসার্ধ বলে। আর ব্যাসার্ধ সব সময় একই থাকে, অর্থাৎ ব্যাসার্ধের মান একই থাকে কোথায়? বৃত্তে। কোথায়? বৃত্তে। তাহলে দেখো তো, সে কি কেন্দ্র থেকে তার যে দূরত্ব, অর্থাৎ যে ব্যাসার্ধ, সে কি এই দূরত্বটাকে পরিবর্তন করছে? না, পরিবর্তন করে না। এই দূরত্বটা সে কি করছে? বজায় রাখছে। তাহলে যদি বজায় রাখে, তাহলে তার গতিপথটা কেমন হবে? বৃত্তাকার হবে না? বুঝতে পারছি কিরকম হবে? তার গতিপথের যে আকার, সেটা কেমন হবে? বৃত্তাকার হবে। যেহেতু এই ব্যক্তিটা বিন্দু, এই এ বিন্দুটা চারপাশে ঘুরে, এজন্য এটার নাম হচ্ছে ঘূর্ণন গতি। এটার নাম কি? ঘূর্ণন গতি। আর এই ঘূর্ণন গতিতে ব্যক্তি যেহেতু
এই এ বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতেছে, একটা নির্দিষ্ট দূরত্ব যেহেতু সে বজায় রেখে ঘুরতেছে, অর্থাৎ কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ কি সব সময় একই, এই জন্য তার গতিপথের আকার কেমন হয়, গতিপথের আকারটি হয় বৃত্তাকার। এই জন্য এটার আরেক নাম হচ্ছে বৃত্তাকার গতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটার আমরা যদি একটু বৃত্ত আমি যদি একটু আঁকার চেষ্টা করি, অর্থাৎ তাও হচ্ছে না, দেখছো কারবারটা এরকম হবে, এটা অনেকটা হয়েছে না, এটা অনেকটা হয়েছে। তাহলে এটা হচ্ছে তার সেন্টার, এটা হচ্ছে মনে করো এই যে আমার এ বিন্দু, আর এই যে ডিস্টেন্স গুলা এখানে মনে করো 2 মিটার, এই যে দূরত্বটা 2 মিটার, এবং এখানে কে আছে আমার, এই যে মানুষটা আছে, এই মানুষটা এই এ বিন্দুর চারপাশে গতিশীল ছিল। কিভাবে গতিশীল ছিল, এ বিন্দু থেকে তার একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে এ বিন্দুর চারপাশে গতিশীল ছিল। তাহলে গতি যেহেতু এ বিন্দুর চারপাশে সে ঘুরছে, ঘুরার কারণে ঘূর্ণন গতি, আর দূরত্ব বজায় রাখার কারণে তার গতিপথের আকারটা আসছে বৃত্তাকার। এই জন্য এটার আরেক নাম হচ্ছে বৃত্তাকার গতি। আমরা কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবা। আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরে, ফ্যানটা দেখিও তো, ফ্যানের যে সেন্টার থেকে যে ফ্যানের যে 3টা পাখা থাকে, কোনো পাখা কি বড় ছোট হয়? হয় না। এদের একটা নির্দিষ্ট মান থাকে। তার মানে এই পাখা যখন ঘুরে সে কিভাবে ঘুরে, বৃত্তাকার ভাবে ঘুরে। তারপরে আমাদের যে ঘড়ির কাঁটা, ঘড়ির যে সেন্টার থাকে, ওইখান থেকে সেকেন্ডের যে কাঁটা থাকে, ওই কাঁটা দেখবা, সেকেন্ডের কাঁটার কিন্তু একটা মনে করে এটা সেকেন্ডের কাঁটা, এই কাঁটা একটা নির্দিষ্ট কি আছে, দূরত্ব আছে না, এবং সে কি এই দূরত্বটা বজায় রেখে কি করে চারপাশে এরকম ঘুরে কিনা। তাহলে ঘড়ির কাঁটার গতি বৃত্তাকার গতি। তারপর হচ্ছে তোমার বৈদ্যুতিক ফ্যানের গতি বৃত্তাকার গতি। এটা হচ্ছে কি উদাহরণগুলো হচ্ছে বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক ফ্যান, তারপর হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা, তারপর হচ্ছে তোমার গাড়ির চাকা, গাড়ির চাকা। এই সবগুলার গতি হচ্ছে বৃত্তাকার গতি অথবা ঘূর্ণন গতি, যেটাই বলো সেটাই রাইট, বৃত্তাকার গতি অথবা ঘূর্ণন গতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আছে আমাদের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা কি দেখো, পর্যাবৃত্ত গতিটা কি দেখো, পর্যাবৃত্ত গতি হলো কোনো বস্তু তার গতিপথের, তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কোনো নির্দিষ্ট বিন্দুকে কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই দিক থেকে যদি একই সময় পর পর যদি একই সময় পর পর অতিক্রম করে অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। কোনো বস্তু তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে যদি একই সময় পর পর অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। দেখো পর্যাবৃত্ত গতিতে আমরা 3টা জিনিস
পেয়েছি সেটা হচ্ছে কোনো বস্তু গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দু, তাহলে কি হবে একটি নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু, তারপরে পেয়েছি আমরা দিক, একই দিক আর হচ্ছে একই সময়। যে বস্তুর গতিপথের ক্ষেত্রে এই তিনটা জিনিস তুমি পাবা তার গতিকে তুমি বলতে পারবা পর্যাবৃত্ত গতি। যেমন ধরো এটা একটা মাঠ, এ বি সি ডি একটা কি মাঠ। এই মাঠের এই যে এ প্রান্তে, মনে করো এ প্রান্তে তুমি আসো, দাঁড়িয়ে আসো, এবং এই এ প্রান্ত থেকে তুমি দৌড়ানো শুরু করছো কোন দিক বরাবর, এদিক বরাবর। এ প্রান্ত থেকে দৌড়ানো শুরু করে তুমি বিতে আসছো, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এতে আসছো। তাহলে তুমি কয়বার ঘুরে আসছো, একবার ঘুরে আসছো। এই একবার ঘুরে আসতে সাপোজ মনে করো তোমার 2 মিনিট সময় লাগছে। কত মিনিট? 2 মিনিট। এভাবে তুমি যদি 5 বার ঘুরো, এভাবে তুমি যদি 5 বার ঘুরো, মনে করো প্রথমবার পুরোটা ঘুরে এ বিন্দুতে আসতে তোমার 2 মিনিট লাগছে, পরবর্তীতে তুমি আবার ঘুরলা, এভাবে তুমি এ বিন্দুটাকে কি করবা, অতিক্রম করে যাবা না? এ বিন্দুটাকে তুমি কি করে যাবা, অতিক্রম করে যাবা। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু আমরা বুঝলাম। এরপর আসো একই দিক, মনে করো তুমি প্রথমবার যে দিক থেকে ঘুরে আসছো, পরবর্তীবার যদি তার বিপরীত দিক থেকে ঘুরো তাহলে কিন্তু সেটা পর্যাবৃত্ত গতি হবে না। অর্থাৎ তুমি প্রথমবার যে দিক থেকে ঘুরছো প্রত্যেকবার সেই দিক থেকে ঘুরতে হবে। প্রথমবার যেহেতু তুমি এই দিক থেকে এভাবে ঘুরছো, প্রত্যেকবারে তোমাকে এভাবেই ঘুরতে হবে, দিক পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা একই দিকটাও বুঝলাম। এরপরে আছে আমাদের একই সময়। এখন একই সময়টা কি দেখো, এই যে প্রথমবার এ বিন্দু থেকে শুরু করে তুমি পুরা মাঠটা ঘুরে আসতে তোমার সময় লাগছে কত, 2 মিনিট। এ বিন্দু থেকে চলা শুরু করে আবার এ বিন্দুতে ফিরে আসতে তোমার সময় লাগছে 2 মিনিট। দ্বিতীয়বার তুমি যখন পুরা মাঠটা ঘুরবা তখনও তোমার সময় যদি 2 মিনিট হয়, তারপরে তৃতীয়বারও যদি তোমার সময় 2 মিনিট হয়, এভাবে প্রত্যেকবার পুরো মাঠটি ঘুরে আসার ক্ষেত্রে তোমার সময় যদি 2 মিনিট হয় তবেই সেটাকে বলা হবে কি পর্যাবৃত্ত গতি। যদি এমন হয় যে তুমি প্রথমবার 2 মিনিটে পুরো মাঠটি ঘুরছো, পরের বার তোমার সময় লাগছে 3 মিনিট, তার মানে তোমার সময়টা কি আর একই আছে? না, পরিবর্তন হয়ে গেছে। তাহলে সেটা কিন্তু আর তোমার কি পর্যাবৃত্ত গতি হবে না। দেখো উপরের দুইটা ঠিক আছে কিন্তু পরেরটা ঠিক নাই, তাহলে তোমার কিন্তু পর্যাবৃত্ত গতি হবে না। তিনটাই থাকতে হবে, একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, নির্দিষ্ট বিন্দু থাকতে হবে, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, অর্থাৎ সময়টা পরিবর্তন করা যাবে না। একটা মাঠের চারপাশে তুমি যদি ঘুরো, একটা মাঠের চারপাশে তুমি ঘুরার ক্ষেত্রে প্রথমবার যে সময় নিয়ে তুমি পুরো মাঠটা ঘুরে আসবা, প্রত্যেকবার ওই একই সময় নিয়ে তোমাকে মাঠটা ঘুরে আসতে হবে। যদি ঘুরে আসো তবে সেটা তোমার কি হবে, পর্যাবৃত্ত গতি হবে। এখন দেখো এটা আমরা কি মাঠ এটা একটা আমরা কি মাঠ দেখালাম, আয়তাকার মাঠ। এখন এটা আয়তাকার না হয়ে এটার আকার তো এরকমও হতে পারে না। মনে করো এটা বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, এটা একটা মনে করো উপবৃত্ত। তারপরে মনে করো উপবৃত্তাকার না হয় এরকম মনে করো আঁকা বাঁকা পথ হতে পারে। তাহলে দেখো মনে রাখবা পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে তোমার গতিপথের আকার কেমন সেটা সেটা অর্থাৎ পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে তোমার গতিপথের আকার নির্ভর করে না। গতিপথের আকার কেমন হবে সেটা তোমার নির্ভরশীল না। গতিপথের আকার, তাহলে দেখো একটা জিনিস মনে রাখবা যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে গতিপথের যে আকার, সে আকারের উপর পর্যাবৃত্ত গতি নির্ভরশীল নয়। গতিপথের আকার যে কোনো রকমের হতে পারে, আয়তাকার হইতে পারে, বর্গাকার হইতে পারে, বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, তারপরে এরকম মনে করো কোনো বিষম আকারের হইতে পারে, নির্দিষ্ট কোনো আকার নাই এরকমও হতে পারে। তবে পর্যাবৃত্ত গতি হতে হলে তোমার যে তিনটা শর্ত আছে ওই তিনটা শর্তই মানতে হবে। ওই তিনটা শর্ত মানলেই তোমার সেটা পর্যাবৃত্ত গতি হবে। এই তিনটা শর্তের মধ্যে কোথাও কিন্তু আমরা গতিপথের আকার নিয়ে কিছু বলি নাই, অর্থাৎ গতিপথের আকারের উপর পর্যাবৃত্ত গতি নির্ভরশীল নয়। মনে করো এই যে আঁকা বাঁকা যে গতিপথ, এখানে এই জায়গায় যদি একটা নির্দিষ্ট বিন্দু থাকে, কোনো ব্যক্তি যদি এ বিন্দু থেকে এভাবে যদি মনে করো ঘুরে এবং প্রত্যেকবার যদি একই দিক থেকে ঘুরে, তাহলে সে এ বিন্দুটাকে অতিক্রম করবে
এবং যদি সে যদি প্রত্যেকবার একই সময় নিয়ে ঘুরে, তাহলে তার এই পথে তার যে গতি সেটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। উপবৃত্তাকার পথে যে গতি সেটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি, আর বৃত্তাকার পথে যে গতি সেটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। তবে শর্ত হচ্ছে তিনটা, এই তিনটা ফিক্স থাকতে হবে, নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট দিক, একই সময়। বুঝতে পারছি? আশা করি তোমরা বুঝছো। এরপর দেখো যে উপবৃত্ত, আমরা জানি কি এটা আমাদের সূর্যের চারদিকে পৃথিবী কিভাবে ঘুরে? উপবৃত্তাকার পথে ঘুরে। সূর্যের চারদিকে পৃথিবী কিন্তু উপবৃত্তাকার পথে ঘুরে। সূর্যের চারপাশে পৃথিবীর গতি হচ্ছে কি গতি? উপবৃত্তাকার গতি। তাহলে পৃথিবীর গতি কোন ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। পৃথিবীর গতি কোন ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। আবার দেখো এই যে আমরা এখানে বৃত্ত লিখছি, আবার দেখো এখানে আমাদের কি আছে? একটা বৃত্ত। এখন একটু আগে দেখো আমরা ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি পড়ে আসছি, তাহলে দেখো তো আমাদের পর্যাবৃত্ত গতির মধ্যে বৃত্তটাও আছে কিনা? আছে। তাহলে সকল বৃত্তাকার গতিগুলা কোন গতি হবে? পর্যাবৃত্ত গতি হবে। কিভাবে হবে? যেমন দেখো আমরা যদি বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার উদাহরণটি দেখে আসছি। দেখো সেকেন্ডের যে কাঁটাটা আছে, এই কাঁটাটা প্রতি 60 সেকেন্ড পর পর 12টার যে দাগটা থাকে, ওই 12টার ওই দাগটাকে অতিক্রম করে কিনা, এবং কি একই দিক থেকে অতিক্রম করে কিনা। একটা নির্দিষ্ট বিন্দু, মনে করে নির্দিষ্ট বিন্দু কোনটা? ওই যে 12টার যে দাগটা থাকে সেটাকে আমরা নির্দিষ্ট করে নিলাম। তাহলে এই নির্দিষ্ট যে 12 থাকে এটাকে একই দিক থেকে একই সময় পর পর অতিক্রম করে না? প্রতি 60 সেকেন্ড পর পর একবার কি করে অতিক্রম করে, এবং একই দিক থেকে অতিক্রম করে। তাহলে ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি কিনা? তার মানে বৃত্তাকার গতিটা আমার পর্যাবৃত্ত গতি হয় কিনা? আবার আমরা বৈদ্যুতিক ফ্যান, বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা বৈদ্যুতিক ফ্যানের উদাহরণটি দেখেছি, ওইটাও কিন্তু পর্যাবৃত্ত গতি হয়। কারণ বৈদ্যুতিক ফ্যান একই দিক থেকে একই বিন্দুকে একই সময় পর পরে কিন্তু কি অতিক্রম করে। তাহলে বৈদ্যুতিক ফ্যানের গতি বৃত্তাকার, আবার পর্যাবৃত্ত। তাহলে সকল যত বৃত্তাকার গতি আছে, যত বৃত্তাকার গতি আছে, সকল বৃত্তাকার গতি তোমার এই পর্যাবৃত্ত গতির অন্তর্ভুক্ত। তার মানে সকল বৃত্তাকার গতিকে তুমি পর্যাবৃত্ত গতি বলতে পারবা। তবে জাস্ট এটা মনে রাখবা, পৃথিবীর গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমরা অনেকে ভুল করে পৃথিবীর গতিকে বৃত্তাকার গতি লিখে বসি, যে আমরা মনে করি যে পৃথিবী সূর্যের চারদিকে বৃত্তাকার পথে ঘুরে। না, পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরে। তাহলে পৃথিবীর গতি শুধু পর্যাবৃত্ত গতি, এটা বৃত্তাকার গতি হবে না। আবার দেখো এই গতিটা, এটা শুধু পর্যাবৃত্ত গতি। এই ধরনের গতিগুলো কি শুধু পর্যাবৃত্ত গতি। যেমন দেখো এটা পর্যাবৃত্ত গতি, এটাকে কি তুমি বৃত্তাকার গতি বলতে পারবা? না, বৃত্তাকার গতি বলা যাবে না। আবার দেখো এই যে পৃথিবীর গতি, এটা পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতিকে কি তুমি বৃত্তাকার গতি বলতে পারবা? পারবা না। এই যে পর্যাবৃত্ত গতি, এটাকে কি তুমি বৃত্তাকার গতি বলতে পারবা? পারবা না। তার মানে সকল পর্যাবৃত্ত গতিকে বৃত্তাকার গতি বলা যাবে না, কিন্তু সকল বৃত্তাকার গতিকে পর্যাবৃত্ত গতি বলা যাবে। আবার বলতেছি, সকল বৃত্তাকার গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি বৃত্তাকার গতি হবে না। এখান থেকে এই প্রশ্নগুলা তোমাকে 2 নম্বরের জন্য করা হয়। এই প্রশ্নগুলো তোমাকে 2 নম্বরের জন্য করা হবে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি তোমরা পর্যাবৃত্ত গতি বুঝতে পারছো। এরপর আছে আমাদের স্পন্দন গতি। কোনো বস্তু তার গতিপথের অর্ধেক সময় যেদিকে চলে, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে যায়, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত
দিকে চলে তবে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। স্পন্দন গতি বলে। কোনো বস্তু তার গতিপথের অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে চলে তাহলে তার গতিকে স্পন্দন গতি বলে। দেখো আমরা দোলনা দেখছি না, দোলনা দোলনায় চড়ছো তোমরা? যদি দোলনায় চড়ে থাকো কমেন্টে জানাবা যে দোলনায় চড়ছো তোমরা। এখন দেখো এই যে দোলনা, দোলনা কিভাবে দোলে। এটা যদি একটা দোলনা হয়, এটা দেখবা উপরের অংশটা বাঁধা থাকে আর নিচের অংশটা কিভাবে দোলে, এটা এভাবে দোলে কিনা, একটা দোলনা এভাবে দোলে। তাহলে দেখো এটা মনে করো একটা দোলনার সাম্য অবস্থান, মানে যখন দোলনাটা স্থির অবস্থায় থাকে তখন এটা হচ্ছে তার সেই অবস্থা, স্থির অবস্থা। এরপর আমরা দোলনাটাকে কি করি, এটা যদি একটা দোলনা হয় মনে করো এটা হচ্ছে তার দোলনার স্থির অবস্থা। তো এটার মধ্যে যখন কেউ বসে আমরা কি করি, এটাকে এরকম পিছনে টানি, পিছনে টেনে ধরে তারপরে ছেড়ে দিই, তখন সেটা কিভাবে দোলে। তাহলে দেখো তো এই দোলনাটাকে, এটাকে মনে করে তুমি দিলা যে ও বিন্দু, ও বিন্দু থেকে তুমি টেনে এরকম উপরে উঠেছো, যখন তুমি দোলনাটাকে এভাবে টানবা এটা কিন্তু দেখো উপরে উঠতেছে। তাহলে মনে করো উপরে তুমি কোথায় উঠেছ, এ বিন্দুতে উঠেছো। এরপর তুমি কি করবা, ছেড়ে দিবা। যখন ছেড়ে দিবা দোলনাটা কি হবে, এভাবে এসে আবার এদিকে উপরে চলে যাবে, যতটুকু যেতে পারে ঠিক ততটুকু সে কি করবে, উপরে যাবে। অর্থাৎ একটা দোলনাকে যদি আমরা পিছনে টেনে যদি ছেড়ে দিই তখন দোলনাটা কি এভাবে দুলে, এভাবে দুলে। তাহলে দেখো একটা দোলনাকে তুমি টেনে এ বিন্দু পর্যন্ত উঠিয়ে আবার যখন ছেড়ে দিবা দোলনাটা এভাবে কি হবে, এভাবে দুলবে। তাহলে দোলনাটা একবার এ থেকে বিতে আসবে, অর্থাৎ এ থেকে বিতে যাবে, এ থেকে বিতে আসার পর বি থেকে আবার কোথায় যাবে, এতে যাবে, বি থেকে আবার এতে যাবে। এখন দেখবা দোলনাটা এ থেকে বিতে আসতে মনে করো তোমার সময় লাগছে 2 সেকেন্ড। কত সেকেন্ড, 2 সেকেন্ড। দোলনাটা এ থেকে বিতে আসতে সময় লাগছে 2 সেকেন্ড। যদি এ থেকে বিতে আসতে 2 সেকেন্ড সময় লাগে তাহলে দোলনাটা আবার বি থেকে এতে যেতেও 2 সেকেন্ডের সময় লাগবে। এবার এ থেকে বিতে আসার ক্ষেত্রে দোলনার গতি কোন দিকে, এদিকে। আবার বি থেকে এতে যাওয়ার ক্ষেত্রে দোলনার গতি কোন দিকে, এদিকে। তাহলে দেখো তো দুই ক্ষেত্রে গতি কি বিপরীত না, এ থেকে বিতে আসার সময় গতি যেদিকে, বি থেকে এতে যাওয়ার সময় গতি কি বিপরীত দিকে। তাহলে তার অর্থাৎ সম্পূর্ণ একবার দোলনের ক্ষেত্রে, সম্পূর্ণ একবার দোলন মানে কি, দেখো এ থেকে বিতে এসে আবার পুনরায় যদি এতে ফিরে যায় সেটা হচ্ছে একটা পূর্ণ দোলন, একটা পূর্ণ কি দোলন। যেমন মনে করো কোনো বস্তু যদি এ বিন্দু থেকে চলা শুরু করে আবার যদি এ বিন্দুতে ফিরে আসে তখন সেটাকে আমরা কি বলি, একটা পূর্ণ ঘূর্ণন বলি, একটা পূর্ণ কি বলি, ঘূর্ণন বলি। মনে করো সে যদি অর্ধেকটা যদি ঘুরে, এটাকে তুমি কখনো পূর্ণ ঘূর্ণন বলবা? বা একটা মাঠের চারপাশের সে অর্ধেকটা ঘুরছে বাকি অর্ধেকটা ঘুরে নাই, তাহলে তুমি কি সেটাকে একটা পূর্ণ ঘূর্ণন বলবা? না, বলবা না। পূর্ণ ঘূর্ণন তুমি কখন বলবা, তখনই বলবা যখন সে যে পজিশন থেকে চলা শুরু করছে আবার যদি ওই পজিশনেই ফিরে যায়, তখন তুমি সেটাকে কি একটা পূর্ণ ঘূর্ণন বলবা। ঠিক সেম ভাবে এই দোলনাটা এ বিন্দু থেকে চলা শুরু করছে, এ বিন্দু থেকে চলা শুরু করে সে যখন আবার এতে ফিরে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, একটা পূর্ণ দোলন বলবো, মানে একটা দোলন বলবো। তাহলে এই একটা দোলনের মধ্যে তুমি এখানে কয়টা অংশ পাচ্ছ, দুইটা অংশ, একটা হচ্ছে এ বি অংশ, একটা হচ্ছে বি এ অংশ। আর এই এ বি অংশের ক্ষেত্রে গতি হচ্ছে এই দিক বরাবর, এ বি অংশের ক্ষেত্রে গতি হচ্ছে এই দিক বরাবর। আর এক্ষেত্রে এ থেকে বিতে আসতে তোমার সময় লাগে 2 সেকেন্ড। আর পরবর্তী বি এ অংশের ক্ষেত্রে গতি হচ্ছে তার বিপরীত, এবং সময়টা কি একই, সময়টা কি একই। আর এই দুইটাকে যোগ করলে অর্থাৎ এ বি আর বি এ দুইটাকে যোগ করলে আমরা একটা পূর্ণ দোলন পাবো কিনা, একটা পূর্ণ দোলন পাবো। আর একটা পূর্ণ দোলনে 2 সেকেন্ড 2 সেকেন্ড টোটাল কত সময় হলো, 4 সেকেন্ড। তাহলে দেখো তো এই 4 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড সে এদিকে যায়, পরবর্তী 2 সেকেন্ড সে বিপরীত দিকে যায়। এই ধরনের গতিগুলোকে বলা হবে তোমার স্পন্দন গতি। দেখো আমরা কি লিখছি, কোনো বস্তু তার গতিপথের অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে যায় ওই গতিটাকে বলা হবে স্পন্দন গতি। উদাহরণ কি, যেমন দোলনার গতি,
তারপর হচ্ছে আমাদের এই যে ঘড়ির কাঁটায় যে ঘন্টাটা থাকে, ঘড়ির কাঁটার মধ্যে একটা ঘন্টা বাজে না, ওই ঘন্টার গতিটাও দেখবা এরকমই হয়, এটা এভাবে দোলে, অর্থাৎ এটাকে সরল দোলক বলা হয়। ওই ঘড়িটাকে কি বলা হয়? সরল দোলক। তাহলে সরল দোলকের গতি, দোলনার গতি, এগুলো হচ্ছে কি স্পন্দন গতি। তবে এখানে তোমাকে একটা প্রশ্ন করা হবে, অনুধাবন প্রশ্ন, সেটা হচ্ছে যে স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। দেখো, পুরোপুরি পর্যাবৃত্ত গতি বলা নাই, এক ধরনের পর্যাবৃত্ত গতি। এখন দেখো, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে শর্ত কয়টা ছিল? তিনটা ছিল। নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট দিক, নির্দিষ্ট সময়। যেমন দেখো, এই যে এ বিন্দু থেকে সে যাত্রা শুরু করে, এ বিন্দু থেকে সে কি করে? তোমার যাত্রা শুরু করে, এবং যাত্রা শুরু করার 2 সেকেন্ডে সে বিতে আসে, আবার 2 সেকেন্ড পরে কোথায় যায়? এতে যায়। তার মানে দেখো তো, প্রতি 4 সেকেন্ড পর পর সে এ বিন্দুতে যাচ্ছে না? বিতে আসতেছে 2 সেকেন্ডে, আবার বি থেকে এতে যাচ্ছে 2 সেকেন্ড, তাহলে টোটাল কত? 4 সেকেন্ড। এই প্রতি 4 সেকেন্ড পর পর সে এ বিন্দুতে পৌঁছাচ্ছে কিনা? তার মানে প্রতি 4 সেকেন্ড পর পর সে এ বিন্দুটাকে কি করতেছে? অতিক্রম করে। যেহেতু প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে যদি অতিক্রম করে, তাহলে সেটাকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি বলা হয়। তবে পর্যাবৃত্ত গতির আরো একটা শর্ত ছিল, সেটা হচ্ছে কি নির্দিষ্ট দিক। এখানে কিন্তু নির্দিষ্ট দিক নাই, এই জন্য এখানে কিন্তু পুরোপুরি পর্যাবৃত্ত গতি বলা হয় না, এক ধরনের পর্যাবৃত্ত গতি বলা হচ্ছে, পুরোপুরি পর্যাবৃত্ত গতি কিন্তু বলা হচ্ছে না। আশা করি তোমরা আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো সেই সম্পর্কে তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর ক্লাসটি যদি তোমার ভালো লাগে, তোমার যদি মনে হয় এই ক্লাসের দ্বারা তোমার বন্ধুও উপকৃত হতে পারবে, তাহলে অবশ্যই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সালামু আলাইকুম।